প্রথমে আমরা জেনে নিই যে প্যারালালিজম এই জিনিসটা কি। প্যারালালিজম হচ্ছে তিনটা কনজাংশন অ্যান্ড, বাট এবং ওর, এর দুই পাশে সেম পার্টস অফ স্পিচ থাকতে হবে। এর দুই পাশে সেম পার্টস অফ স্পিচ, এই সাইডে নাউন থাকলে এই সাইডে নাউন হবে, অপর সাইডে এই সাইডে যদি অ্যাডজেক্টিভ থাকে অপর সাইডে অ্যাডজেক্টিভ হবে, এই সাইডে যদি ইনফিনিটিভ থাকে অপর সাইডে ইনফিনিটিভ হবে, প্রথম সাইডে যদি অ্যাডভার্ব থাকে তাহলে এর পরের সাইডেও অ্যাডভার্ব হবে। এবং যে কোনো স্ট্রাকচার এই সাইডে যে স্ট্রাকচার হবে অপর সাইডেও কি সেই স্ট্রাকচার হবে। অ্যান্ড, বাট, অরের দুই সাইডে সেম স্ট্রাকচার হবে, পার্টস অফ স্পিচও সেম হবে। অনেকে আবার এর সাথে টেন্স গোলায় ফেলায়, টেন্সটাকে কি করে গোলায় ফেলায়। না, টেন্স দুই পাশে সেম থাকতে হবে এরকম কোনো কন্ডিশন নাই। টেন্স যে দুই পাশে সেম থাকতে হবে, আমার অ্যান্ড, বাট, অরের দুই পাশে যে আমার টেন্স সেম হতে হবে এরকম কোনো কন্ডিশন নেই। তবে আমার কি সেম হতে হবে, পার্টস অফ স্পিচ এবং স্ট্রাকচার। এই সাইডে যদি নাউন থাকে অপর সাইডেও নাউন, এই সাইডে যদি অ্যাডজেক্টিভ থাকে অপর সাইডেও অ্যাডজেক্টিভ, এই সাইডে যদি অ্যাডভার্ব থাকে অপর সাইডেও অ্যাডভার্ব, এই সাইডে পার্টিসিপল থাকলে অপর সাইডে পার্টিসিপল, এই সাইডে যদি ইনফিনিটিভ থাকে অপর সাইডেও ইনফিনিটিভ। এভাবে আমাদের দুই সাইডে সেম জিনিস দিতে হবে। বাট টেন্সের বেলায় কিন্তু এটা সত্য না, যে টেন্স এইখানে প্রেজেন্ট হতে পারে অন্য সাইডে তোমার পাস্ট হতে পারে, এনিথিং হতে পারে। বাট তাহলে আমার মূল বিষয়টা কি, অ্যান্ড, বাট, অরের দুই সাইডেই আমার সেম স্ট্রাকচার এবং সেম পার্টস অফ স্পিচ বলবে। এই জিনিসটা হচ্ছে আমার প্যারালালিজম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্যারালালিজমের কিছু প্র্যাকটিস করি। দেখো এখানে কি বলছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখো আই কেম, কেম কি একটা, কেম একটা ভার্ব, এরপরে হচ্ছে আই স, এরপরে হচ্ছে আই কনকর্ড। ওকে, খেয়াল করো, দেখো আই স, আই কেম, আই স, আই কনকর্ড, তিনটা জিনিস কি, তিনটা বাক্য না? কমার মাধ্যমে আমরা তিনটা ক্লজকে অ্যাড করছি, কমার মাধ্যমে আমরা কি করছি, তিনটা ক্লজকে অ্যাড করছি। আই কেম, আই স, আই কনকর্ড হতে পারে। এরপরে দেখো আই কেম, আই স, আই কনকর্ড, এই যে একটা ক্লজ, এই যে একটা ক্লজ। আমরা অলরেডি জানি যে ক্লজকে আমার যদি দুইটা ক্লজকে অ্যাড করতে হয় অবশ্যই আমার কনজাংশন লাগবে অথবা ক্লজ মার্কার লাগবে, ক্লজ মার্কার। আর যদি কোনো কিছু আমি অ্যাড না করি সেক্ষেত্রে আমি কমা দিয়ে চাইলে আলাদা করতে পারি, এটা রেয়ার, তবে আমি কমা দিয়ে অ্যাড করতে পারি। যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে আসছে, যেমন আমরা একটু আগে শিখছি যে অ্যান্ড, বাট, অর, আর একটা জিনিস তুমি অ্যাড করে নাও সেটা কমা, অর্থাৎ কমার সব সাইডেও কি সেম জিনিস বসবে। খেয়াল করে দেখো, তাইলে আমার যদি একাধিক ক্লজকে অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, হয় কনজাংশন ইউজ করব অথবা ক্লজ মার্কার ইউজ করব। আর রেয়ার কেস চেষ্টা করব এড়িয়ে যাওয়ার, কোনো উপায় না থাকলে কমা আমরা ব্যবহার করতে পারবো। ওকে, দেখো তো এই বাক্যের ভিতরে তিনটা ক্লজ আছে না, আই স, আই কেম, আই কনকর্ড। দেখো কেম একটা ফাইনিট ভার্ব, স একটা ফাইনিট ভার্ব, কনকর্ড মানে জয় করা, এটা একটা ফাইনিট ভার্ব। তিনটা ফাইনিট ভার্ব আছে, তিনটা ফাইনিট ভার্ব মানে কি তিনটা ক্লজ আছে এখানে। তাহলে তিনটা ক্লজ যেহেতু এখানে আছে তাহলে আমার কি এদের কি করতে হবে, হয় ক্লজ মার্কার, কনজাংশন অথবা কমার মাধ্যমে অ্যাড করতে হবে। আমি কি সেটা করছি? অ্যান্সার হচ্ছে করি নাই। তাহলে এই বাক্যটা কি ভুল। এরপরে দেখো আই কেম, এই পর্যন্ত ঠিক আছে। আই স, ঝামেলাটা লাগাইছে এই মাঝখানে। দেখো স এবং কনকর্ড দুইটা ফাইনিট ভার্ব, দুইটা ক্লজ, মাঝখানে কমা নেই, তার মানে এটা ভুল। এরপর দেখো আই কেম, আই স, কমা দিছে ঠিক আছে, কিন্তু সাবজেক্টের পরে দিছে, আই এর পরে কমা দিছে, আমার তো সাবজেক্টের আগে কমা লাগবে, তার মানে এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কি, অপশন এ। এরপর চলে যায়, দেখো দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথস, আয়রন দ্য শার্টস অ্যান্ড ড্যাশ। ওকে, খেয়াল করে দেখো উইল কি মোডাল ভার্ব, উইল কি মোডাল ভার্ব, এরপরে কি বসে আমার V0 বসে, সাধারণত কি বসে V0 বসে। উইল ওয়াশ দ্য ক্লথস, উইল ওয়াশ দ্য ক্লথস। এরপরে দেখো এই উইলের অনুসারে আবার বসছে আয়রন, কি বসছে আয়রন, আয়রন দ্য শার্ট, শার্টস আয়রন করে। ওকে, এরপর দেখো এন্ড ড্যাশ দ্য ফার্নিচার, তাহলে এন্ড এর আগে আমি আয়রন বসেছি কি V0 বসিয়েছি, আয়রন কি V0, মাথায় রাখবা আয়রন কি V0, ভার্ব এবং V0। তাহলে এন্ড এর পরেও কি আমার V0 লাগবে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমার V0 লাগবে। দেখো তো ডাস্টিং কি V0? অ্যান্সার হচ্ছে না। হ্যাভ ডাস্ট V0 না, V0 সরাসরি না, কিন্তু হ্যাভ ডাস্ট তোমার V0 প্লাস V3 এরকম টাইপের, হ্যাভ তোমার V0 এখানে ডাস্ট হচ্ছে V3 এই টাইপের, কিন্তু আমার তো এই ফরম্যাট লাগবে না।
এরপরে দেখো সিতে আছে ডাস্ট, V0 হতে পারে। এরপরে আছে ডাস্টেড, এটা V2 হবে না। তাহলে সঠিক উত্তর কি? অপশন সি, ডাস্ট। দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথস, আয়রন দ্য শার্টস অ্যান্ড ডাস্ট দ্য ফার্নিচার। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো জেরিন ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেটি অ্যান্ড ড্যাশ। ওকে, খেয়াল করো, জেরিন একজন জ্ঞানী ব্যক্তি, সে একজন খেলোয়াড়, অ্যান্ড ড্যাশ। এবার একটু খেয়াল করো তো, দেখো এ এন্ড ডি এগুলো কি ডিটারমিনার না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এরা ডিটারমিনার। ডিটারমিনারের পরে অবশ্যই আমার কি বসে? নাউন বসে। কি বসে? নাউন বসে। ডিটারমিনারের পরে আমার কি বসে? নাউন বসে। ওকে, খেয়াল করো, দেখো তো এ স্কলার, তার মানে স্কলারটা কি? নাউন। অ্যান অ্যাথলেটিক, অ্যাথলেটিকটা কি? নাউন। তাহলে অ্যান্ড, আমার এখানে ফরম্যাটটা বুঝো। দেখো প্রত্যেক জায়গায় অ্যান্ড এর পূর্বে কি আছে? একটা ডিটারমিনার আছে, একটা নাউন আছে, একটা ডিটারমিনার আছে, একটা নাউন আছে। তার মানে এরপরে আমার কি বসবে? একটা ডিটারমিনার প্লাস নাউন। এখানে শুধু আর্ট আছে, হবে না। আর্টিস্টিক হবে না। অ্যান্ড ডিটারমিনার আছে, আর্টিস্ট, আর্টিস্ট নাউন হতে পারে। তাহলে অপশন সি হতে পারে। অপশন ডিতে আর্টিস্ট হবে না, কারণ আমার ডিটারমিনার নাই। আমার দুই পাশেই কি সেম স্ট্রাকচার লাগবে, আমার দুই পাশেই কি লাগবে? সেম স্ট্রাকচার লাগবে। তার মানে এখানে আর্টিস্ট হতে পারবে না। যদি এর পূর্বে ডিটারমিনার থাকতো হতে পারতো। তাহলে সঠিক উত্তর কি? অ্যান আর্টিস্ট। জেরিন ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেটিক অ্যান্ড অ্যান আর্টিস্ট। ওকে, এরপরে খেয়াল করে দেখো, দিস এক্সামিনেশন উইল টেস্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং কারেক্টলি। ওকে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে পিন পয়েন্ট ইররের কোশ্চেন। এটা কিসের কোশ্চেন? পিন পয়েন্ট ইররের কোশ্চেন। দেখো এই বাক্যের ভিতরে কোনটা ভুল আছে আমার খুঁজে বের করতে হবে। দিস এক্সামিনেশন উইল, উইল ঠিক আছে, টেস্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, ওকে, স্পোকেন ইংলিশ, টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে এক্সামিনেশন আমাদের কি করে? আমাদের অ্যাবিলিটিকে পরীক্ষা করে। কোন কোন অ্যাবিলিটি? আন্ডারস্ট্যান্ড অ্যাবিলিটি, তারপরে স্পোকেন ইংলিশের অ্যাবিলিটি, মানে আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, মানে আমরা কেমন ইংরেজি বলি এই অ্যাবিলিটিকে তারা টেস্ট করে। এরপর আবার বলছে টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা কেমন বাইরের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওইগুলো কিভাবে আমরা পড়তে পারি এইটাকেও টেস্ট করে। এরপরে বলছে অ্যান্ড ড্যাশ রাইটিং। ওকে, এবার খেয়াল করো, দেখো অ্যান্ড এর দুই পাশে কি বসবে? আমার সেম স্ট্রাকচার বসবে। আমার এই সাইডে আছে টু আন্ডারস্ট্যান্ড, এখানে আছে টু রিড, কিন্তু এই অ্যান্ড এর পরে দিচ্ছে রাইটিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে? অ্যান্সার হচ্ছে না, হবে না। এই সাইডেও আমার ইনফিনিটিভই করতে হবে, তাহলে এখানে কি হবে? টু রাইট হবে। তাহলে ভুল অপশন কোনটা? অপশন সি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। ক্লিয়ার? ওকে, এরপর চলে যায়, দেখো দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড ইট ইজ ইজি টু রিড। ওকে, খেয়াল করে দেখো এখানে কি বলছে, দ্য রিপাবলিক অফ প্লেটো, এটাও একটা পিন পয়েন্ট কোশ্চেন, অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে কোথায় ভুল আছে এটা আমার খুঁজে বের করতে হবে। দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ। দেখো ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ, ইনফরমেটিভ একটা অ্যাডজেক্টিভ, আইএনজি টিআইভি এগুলো থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এবং আরো একটা বিষয় যে বি ভার্বের পরে একটা ওয়ার্ড মানে সে অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যান্ড এর পরে আমার কি লাগবে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ লাগবে। দেখো এখানে কি করছে, দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড ইট ইজ ইজি। আচ্ছা, এন্ড এর দুই পাশে খেয়াল করো তো একটু, এন্ড এর দুই পাশে এন্ড বাট অর্ডারের ক্ষেত্রে আমরা কি করি? যদি দুইটা ক্লজ অ্যাড করি, দুইটা ক্লজ যদি আমরা অ্যাড করি, আমরা এভাবে লিখি, হি ইজ অনেস্ট অ্যান্ড গোস টু স্কুল। দেখো তো এন্ড এর দুই পাশে দুইটা ক্লজ আছে কিনা? অ্যান্সার হচ্ছে আছে। কিন্তু এবার একটু ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, দেখো এন্ড এর পরে কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ হি নাই। হি ইজ অনেস্ট অ্যান্ড হি গোস টু স্কুল নাই। তাহলে হিটা কেন নাই? কারণ সাবজেক্ট যদি দুইটা এক হয় তাহলে আমি সাবজেক্টে কি করতে পারি? উজ্জ্ব রাখতে পারি। সাবজেক্টকে কি করতে পারি? উজ্জ্ব করতে পারি। এটাই আসলে রুল। কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমি উল্লেখ করে দিতেই হবে। সাবজেক্ট যদি আমার ভিন্ন হয় সেক্ষেত্রে আমার দুইটা ক্লজে আলাদা আলাদাভাবে উল্লেখ করে দিতে হবে। কিন্তু সাবজেক্ট যদি সেম হয় সেক্ষেত্রে আমরা একভাবে লিখতে পারি। যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানের মূল সেন্টেন্সটা হচ্ছে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। একে আমরা রিডিউস করে লিখছি কি? হি ইজ পুয়ার বাট হি ইজ পুয়ার বাট অনেস্ট। আর যদি ভার্ব এক হয়, সাবজেক্ট ভার্ব দুইটাই যদি এক হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব দুইটাকে আমরা রিডিউস করে লিখতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, দ্য রিপাবলিক অফ প্লেটো এবং ইট
দুইটাই কি সেম জিনিস? অ্যান্সার হচ্ছে হ্যাঁ সেম জিনিস। তার মানে এই ইটকে আলাদাভাবে আমার লেখার কোনো দরকার নাই, এই ইটকে আমার কি করার দরকার নাই, আলাদাভাবে লেখার দরকার নেই। এটা হলো প্রথম ভুল। ওকে, এরপর খেয়াল করে দেখো ভার্ব এখানেও ইজ এখানেও ইজ, তার মানে সাবজেক্ট ভার্ব দুইটাই সেম, আমার সাবজেক্ট ভার্ব এক্সট্রা করে কোনো লেখার দরকার নাই। ওকে, এরপর খেয়াল করে দেখো এখানে রিপাবলিক অফ প্লেটো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ড্যাশ, প্রথম কথা হচ্ছে ইট ইজ, এইটুক তো বাদ, এইটুক তো বাদ, তাহলে এরপরে আমার কি বসবে? ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, ইনফরমেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমার ইজি এটাকে আমার অ্যাডজেক্টিভ করতে হবে, কি করতে হবে? এটাকে আমার অ্যাডজেক্টিভ করতে হবে। একে কিভাবে অ্যাডজেক্টিভ করব? দেখো আমি যদি বলি টু ইজি, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে। এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে। তাহলে এই জিনিসটা তোমরা বিস্তারিত জানবা বা জেনেছো অলরেডি আমাদের ফ্রেজের ক্লাসে। তো খেয়াল করো দেখো আমি যদি বলি টু ইজি হতে পারে, দিতে পারো, আবার তুমি দিতে পারো ইজিয়ার, তুমি দিতে পারো ইজি। আচ্ছা ইজি সরাসরি দেওয়া যায় না, হ্যাঁ ইজিও দিতে পারো, তুমি শুধুমাত্র ইজিও দিতে পারো। ওকে, শুধুমাত্র ইজিও দিতে পারো, তাহলে কারণ ইজি নিজেই অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারেস্টিং ইনফরমেটিভ অ্যান্ড ইজি টু রিড এইভাবে দিলেই হয়। তাহলে তোমার ইট ইজ এক্সট্রা কি লেখার কোনো দরকার আছে? অ্যান্সার হচ্ছে না, দরকার নেই। তাহলে ভুল জায়গা কোনটা? এই ইট ইজ, এই জিনিসটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর কি? অপশন সি। ওকে, খেয়াল করো দেখো এরপরে যাই। সিইং ইজ ড্যাশ, সিইং ইজ ড্যাশ, এটা একটা প্রবাদ আছে, সিইং ইজ ড্যাশ। আচ্ছা দেখাই বিশ্বাস করা, দেখাই কি বিশ্বাস করা, এই প্রবাদটা জাস্ট এখানে সরাসরি আসছে। তো প্রবাদটা হচ্ছে এরকম হবে, সিইং ইজ বিলিভিং। ওকে, খেয়াল করে দেখো বিলিভিং আছে অপশন সি তে, তাহলে সঠিক উত্তর কি? অপশন সি। এরপরে চলে যাই দেখো মিস্টার জামান ইজ ইয়াং ইনথুইস্টিক অ্যান্ড ড্যাশ। ওকে, খেয়াল করে দেখো ইজ এর পরে বিভার্ব, ইজ কি বিভার্ব, এরপরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইয়াং একটা অ্যাডজেক্টিভ, ইনথুইস্টিক অ্যাডজেক্টিভ, এরপরে অ্যান্ড, তার মানে অ্যান্ড এর পরে আমার কি বসবে? অ্যান্ড এর পরে আমার একটা অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। দেখো ট্যালেন্ট মানে হচ্ছে বুদ্ধি, এটা একটা নাউন, তার মানে হবে না। ট্যালেন্টফুল এফইউএল আছে, অ্যাডজেক্টিভ হতে পারে, এটাকে আমরা রাখলাম। এরপরে দেখো ট্যালেন্টেড, ট্যালেন্টেড, আচ্ছা ট্যালেন্টেড এটাও হতে পারে, বুদ্ধিমান অর্থে ট্যালেন্টেড এটা হতে পারে। এরপরে দেয়া আছে হি হ্যাজ ট্যালেন্ট, না তোমাদের এক্সট্রা করে কিছু দেওয়ার দরকার নেই যে হি হ্যাজ ট্যালেন্ট, নতুন করে সাবজেক্ট আনছো তুমি, মানে সেম জিনিসে আবার আনছো। তাহলে এন্ডের পরে কি বলছে যে সেম সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? সাবজেক্টকে উজ্জ্বল রাখতে হবে, ওই রুল ফলো করেনি, তার মানে ও হবে না। তাহলে হতে পারে ট্যালেন্টফুল এবং ট্যালেন্টেড, এই দুটার মধ্যে আমি কোনটা নিব? ট্যালেন্টফুলও অ্যাডজেক্টিভ, ট্যালেন্টেডও অ্যাডজেক্টিভ। এবার তোমাকে একটা জিনিস বলি, মাথায় রাখবা ট্যালেন্টফুল এইটা বলে কোনো শব্দ নেই ইংলিশে। তুমি যদি আমার কথা বিশ্বাস নয় তুমি ডিকশনারিতে সার্চ করতে পারো, ট্যালেন্টফুল বলে কোনো ওয়ার্ড নাই, ট্যালেন্টফুল বলে কোনো ওয়ার্ড নাই। এটা জাস্ট তোমাকে কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে, এটা জাস্ট তোমাকে কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে, তার মানে এটা হবে না, কারণ ওই অর্থ নাই। তাহলে সঠিক উত্তর কি? ট্যালেন্টেড হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্যারালালিজমের বিস্তারিত। এরপরে যদি তোমার কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের শিক্ষক মণ্ডলীর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।